নমস্কার, আমি অমিত। মানুষের জীবনে ঘটে যাওয়া আরো কিছু সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, গতকাল গিয়েছে সরস্বতী পুজো, আর তোমরা তো জানোই যে আমি ছোট থেকেই বাণী বন্দনা করে থাকি। তাই আজকের এপিসোডের শুরুতে তোমাদেরকে আমার এবছরের বাগদেবীর কিছু ছবি দেখাই। কেমন লাগছে মাকে জানিও। আরেকটা কথা বলবো যে তোমরা তো এও জানো একটা পুজো মানে কত কাজ, কত নিয়ম, আর সেই সব কিছু আমার একারই করতে হয়। ফলে দুদিন ধরে এত পরিশ্রম হয়েছে, শরীরটা ঠিক নেই। তাই ভাবছিলাম যে একদিন একটু রেস্ট নিই, আর ঘটনাও তো হাতে তেমন নেই। আবার ভাবলাম যে তোমাদের নিরাশ করারও কোনো অধিকার আমার নেই, যা পারি তাই করি। তাই আজ তোমাদের জন্য আমার নিজের চোখে দেখা একটা সত্যি ঘটনা নিয়ে এসেছি। মাত্র মাস 6 আগে ঘটেছে ঘটনাটি। তবে যাদের বাড়ির ঘটনা তাদের পারমিশন নেওয়া হয়নি, কাজেই নাম ঠিকানা কিছু উল্লেখ করতে পারছি না। শুধু এটুকু বলি যে আমাদের পাশের পল্লীরই ঘটনা। তো আর বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যাই ঘটনায়। যাওয়ার আগে বলি যে যদি এখনো লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চটপট করে দাও। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার এমন সত্যি ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে। তো এবারে শুরু হচ্ছে আজকের নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে। নমস্কার, আমি তোমাদের অমিত, বাড়ি বেলঘড়িয়া। আজ আমি তোমাদের আমার নিজের চোখে দেখা একটা সত্যি ঘটনা বলছি, হুবহু সত্যি। বছর 2 আগে আমাদের এলাকায় এক ভদ্রমহিলা ভাড়া এসেছিলেন। পরিবারে তার তেমন কেউ নেই, শুধু মা আর এক মেয়ে। ভদ্রমহিলাটি লোকের বাড়িতে রান্নার কাজ করতেন, আর মেয়েটি কলেজে পড়াশোনা করত। কিন্তু এত ঠাটবাট, এত এলাই খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, আমরা তো সবাই অবাক হয়ে যেতাম যে এত টাকা আসে কোত্থেকে। রান্নাবান্নার কাজে কি এত টাকা? রুম ভাড়া দেওয়া, কলেজে মেয়ের পড়াশোনা করানো, সংসার চালানো, তার উপর আবার শোকেস, আলমারি থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই যা ওনার ঘরে নেই। কোত্থেকে আসে এসব? মানুষের মুখে অনেক রকমের কানাঘুষো শোনা যেত। কেউ বলতো সব চরিত্র ভালো নয়, তো কেউ আর বলতো বরের অনেক টাকা ছিল মনে হয়, ইত্যাদি ইত্যাদি। তো এমন করে চলতে চলতে হঠাৎই একদিন একটা ঘটনা ঘটে। সেদিন রাতে ওরা মা আর মেয়ে দুজনেই পাশাপাশি শোয়া। রাতে একবার উঠে মেয়েটা টয়লেটে যায়। কিছুক্ষণ পর যখন ও টয়লেট থেকে ফেরে, দেখে রুমের দরজা ভেতর থেকে লক করা। মেয়েটা অনেকবার দরজা নক করে, মা মা বলে ডাকে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। ও তো বেশ অবাক হয়ে যায় যে হঠাৎ করে মা দরজা বন্ধ করে দিল কেন। তো অনেক টাকাটাকির পরেও যখন কোনো সাড়া পেল না, তখন পাশের রুমে যারা ভাড়া থাকেন তাদেরকে গিয়ে ডেকে তোলেন। তারাও এসে দরজা পেটায়, অনেক ডাকাডাকি করে, কিন্তু কোনো সাড়া নেই। শেষে বাইরে থেকে গিয়ে জানলা খুলে দেখে ভদ্রমহিলাটি ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলছেন। তারপরে সারাটা বাড়িতে হইচই পড়ে যায়। তখন ছিল গরমকাল, ভীষণ গরম ছিল সেদিন। তো ওই বাড়িতেই ভাড়া থাকতো আরেকটি মেয়ে। যখন ঘটনাটি ঘটে সে তখন ছিল ছাদে। গরমে তার ঘুম আসছিল না বলে ছাদে গিয়ে পায়চারি করছিল। তো ঘটনাটি যখন ঘটে ও তো আদৌ কিছু জানতো না।
কিন্তু হঠাৎই ওই সময় নাকি ওর মনে হয়েছিল ঝড়ের মতো একটা দমকা গরম হাওয়া যেন ওকে ধাক্কা দিয়ে চলে গেল। একটুর জন্য বেচারি পড়ে যায়নি, তারপরও আস্তে আস্তে নিচে নেমে আসে, কারণ রাত বিরেতে এমনিও তো ছাদে থাকা উচিত নয়। তো ও যখন নিচে নেমে আসে তারপর দেখে ওই কাণ্ড। তখনও বুঝতে পারে একটু আগে যে হাওয়াটা ওকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল আসলে সে ছিল ওনার প্রাণবায়ু। তো এরপরে পুলিশ এলো, বডিটা নামানো হলো, পোস্টমর্টেম হলো, সবই হলো, কিন্তু হঠাৎ উনি কেন যে গলায় দড়ি দিলেন সেই কারণটা জানা গেল না। মেয়েটাকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয় যে সেদিন ওনার আচরণে কি কোনো তারতম্য ছিল, সে কি কিছু বুঝতে পেরেছিল। ও জানায় যে না, রোজ যেমন তেমনই স্বাভাবিক ছিল মা। তো পাতকুয়ো থেকে অনেক জল তোলার পর তার তল দেখা গেল, মানে কারণ জানা গেল। বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে নিয়ে প্রায় গলা সমান ধার দেনা। এক জায়গা থেকে লোন নিয়ে ঠাটবাট করেন, আরেক জায়গা থেকে লোন নিয়ে সেটা শোধ করেন। এমন করতে করতে কয়েক লক্ষ টাকা দেনা হয়ে গিয়েছিল ওনার। তাই এক এক জায়গা থেকে পালিয়ে পালিয়ে বেড়াতেন। আমাদেরই এলাকায় 2 বছরে মোট 4টি বাড়ি চেঞ্জ করেছিলেন। এর আগে আরো কত কি হয়েছে সেসব কিছু জানা যায়নি, শুধু এটুকুই জানা গিয়েছিল যে দেনার দায় এই আত্মহত্যা। তবে ঘটনাটা এখানেই শেষ করার জন্য শুরু করিনি, আরো অনেক কিছু বাকি। এই ঘটনা ঘটার পর থেকে ওই বাড়িতে আর কেউ থাকতে পারত না। আরো যারা ওই বাড়িতে থাকতেন তারা কেউ ওই ঘরের পাশ দিয়ে যেতে পারত না। গাটা কেমন যেন ভারী হয়ে আসতো। রাত বিরেতে কেউ বাথরুম টয়লেটে উঠলে কাউকে সঙ্গে উঠতে হতো। একা কেউ টয়লেটে পর্যন্ত যেতে পারত না, মনে হতো যে কেউ যেন আছে। এমনকি ওনার নিজের মেয়ে, সেও ওই ঘরে আর থাকতে পারত না। ও একা থাকতো না, মা মারা যাওয়ার পর থেকে ওর সঙ্গে ওর এক পাতানো দিদি থাকতো। সেও বলতো যে রাত হলে ওই ঘরে নাকি কে আসে। ঘরের লাইটটা দপদপ করতে থাকে, ঘরের মধ্যে কে যেন হাঁটা চলা করে মনে হয়। একেই অপমৃত্যু, এরকম সব কাণ্ড চলছে বাড়িতে। তারই মধ্যে আবার আগুনে ঘি পড়ল ওই মেয়েটারই দোষে। ব্যাপারটা খারাপ হোক ভালো হোক যাই হোক, মেয়েটা তো একা হয়ে গেল। ওর দিকে তাকিয়ে এলাকাবাসীরা ওর পাশে দাঁড়ালো, যে যার সামর্থ্য মতো ওকে সাহায্য করলো। সেই টাকা কি হলো কে জানে, মায়ের শ্রাদ্ধ শান্তির কাজটাও ঠিক মতো করলো না। গঙ্গায় গিয়ে কোনো রকমে তিল জল দান করে এলো। যেহেতু অপমৃত্যু, তাই কাজটা তো অন্তত ঠিক মতো করা উচিত ছিল। ফলে এরপর উপদ্রব উঠল আরো চরমে। সেদিন সন্ধে পুকুর পাড়ে ভাত সরা দিতে গিয়ে ঘটল একটা ঘটনা। আমরা তো সবাই জানি মৃত ব্যক্তিকে ভাত সরা দেওয়ার নিয়ম। তিনি যা যা খেতে ভালোবাসেন বাড়িতে রান্না করতে হয়, সেই খাবার আর কেউ মুখে দেবে না। তারপর সেগুলি সাজিয়ে গুছিয়ে সন্ধেবেলায় কোনো পুকুর ঘাটে বা গঙ্গার পাড়ে গিয়ে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে আসতে হয়, এবং তারপর আর পেছন ফিরে তাকাতে নেই। কিন্তু এই মেয়েটি তার মায়ের জন্য যে ভাত সরার ব্যবস্থা করেছিল সেগুলি বাড়িতে রান্না করা নয়, হোটেল থেকে কেনা। যেখানে ওনার পছন্দ মতো জিনিস বাড়িতেই রান্না করার কথা, তা না করে সবাই যা খাচ্ছে সেই খাওয়া জিনিস ওনাকে দিতে যায়। তারই জন্য কিনা জানি না, ভাত সরা দিতে গিয়ে ওদের সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে। মেয়েটির সঙ্গে তার ওই পাতানো দিদি এবং সেই দিদির এক বোন গিয়েছিল। তারা 2 বোন পেছনে দাঁড়ানো,
আর ও পুকুর ঘাটে ভাত সরা দিচ্ছে। এমন সময় হঠাৎই দিদির ওই বোনটিকে কে যেন পেছন থেকে সজোরে একটা ধাক্কা দেয়। কিন্তু ভাগ্য ভালো যে ওর দিদি ওকে ধরে নেয়, না হলে ও জলে গিয়ে পড়তো। এদিকে ওর দিদিও তখন নাকি একটা জিনিস অনুভব করেছিল, কিছু একটা যেন তখন ওদের আশেপাশেই ছিল। বারবার ওর তখন কেমন যেন গা ভারী হয়ে আসছিল। ও তখন বলে, ও হয়েছে, তাহলে চল তাড়াতাড়ি এখান থেকে। এই বলে সে তাড়াতাড়ি করে এরপর ওদেরকে নিয়ে ওখান থেকে ফিরে আসে। এইরকম সব অদ্ভুত কারণের জন্য মেয়েটির সঙ্গে রাতে আর কেউ থাকতে চাইতো না। আবার মেয়েটিও যে রাতে একা একটা ঘরে থাকবে সেটাও ওর সাহসে কুলোতো না। কাজে এরপর মেয়েটা ও সেই পাতানো দিদির কাছে রাতে শুতে যেত। তাতেও বিপদ ওদের পিছু ছাড়ল না। একদিন রাতে ওরা ঘুমিয়ে আছে, মানে সেই মেয়েটি এবং ওর ওই দিদি ও তার বোন। মাঝরাত নাগাদ হঠাৎই ওর বোনের মনে হচ্ছিল যে ঘুমের মধ্যে কে যেন ওকে ঠেলছে। ঘুমের ঘরে ও গুরুত্ব দেয়নি, দিব্যি ঘুমোচ্ছিল, ভেবেছিল যে ওদেরই মধ্যে কেউ। কিন্তু হঠাৎই এক সময় কে যেন ওর গলা টিপে ধরল। সঙ্গে সঙ্গে ওর তখন ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে যে কই, কেউ তো নেই। দুজনে পাশেই মরার মতো ঘুমোচ্ছে। তাহলে কে ওর গলা টিপে ধরল? তখনও এতটাই ভয় পেয়ে যায় যে সঙ্গে সঙ্গে ওদের ডেকে তোলে। সারাটা রাত সেদিন ওরা আর কেউ ঘুমোয়নি। পরদিন যখন দু একজন ঘটনাটা শুনল, তারা বলেছিল হয়তো রাতে ওর মা এসেছিল মেয়ের পাশে শোবে বলে। জায়গা হচ্ছিল না বলে প্রথমে ঠেলে সরানোর চেষ্টা করছিল, তাতে যখন হলো না সেই তখন গলা টিপে ধরেছে। তাই এরপর থেকে তারাও আর মেয়েটিকে রাতে শুতে নিত না, ওর থেকে একটু এড়িয়ে চলার চেষ্টা করত। মেয়েটি এরপর থেকে একাই থাকত। এদিকে যিনি বাড়িওয়ালা, তার কাছেও রোজই অন্যান্য ভাড়াটেরা অভিযোগ করত যে এই বাড়িতে তারা থাকতে পারছেন না। রাত হলেই বাড়ির মধ্যে নানান রকম কাণ্ড চলে। ছাদে কে যেন দাপাদাপি করে, লাফালাফি করে, দুম দাম করে আওয়াজ হয়। অনেকে তো অন্যত্র ভাড়া নিয়ে উঠেও গিয়েছেন। বাকি যারা আছেন তারাও চলে যাওয়ার পরিকল্পনা করছেন। তখন একদিন বাড়িওয়ালা মেয়েটিকে জানালেন, কথাগুলি বলতে তোমাকে খারাপ লাগছে ঠিকই, কিন্তু কোনো উপায় নেই। আজকালের মধ্যেই তুমি অন্য কোথাও ঘর দেখে চলে যাও, বাড়িতে কেউ থাকতে পারছে না। আমরা বাড়িতে পুজো করাবো, বাড়ি শোধন করাবো। কিন্তু হঠাৎ করে মেয়েটাই বা যাবে কোথায়? এই চত্বরের কেউ ওকে ভাড়া দিতে রাজি নয়। তখন পূর্ণলক্ষ্মী বলে একজন বয়স্ক সহৃদয় ব্যক্তি এসব জানার পর ওকে রাখতে রাজি হয়েছিল, কিন্তু ভাড়াটা হিসেবে নয়, মেয়ে হিসেবে। কারণ ওনাদের কোনো সন্তান নেই, তাই মা হারা মেয়েটিকে ওনারা নিজের মেয়ের মতোই রাখতে চেয়েছিলেন। কিন্তু সেই মেয়েটি তাতে রাজি নয়, ও যাবে না। ওকে তখন সবাই কত বোঝালো, বড় বোকামি করিস না, এরপর কোথায় যাবি, কি খাবি, কি পড়বি, তার চেয়ে চলে যা, এমন সুযোগ সবাই পায় না রে। কিন্তু সেই মেয়ে গেল না তো গেলই না, ঘর ছেড়ে জিনিসপত্র নিয়ে অন্য কোথাও চলে গেল। এত বড় পৃথিবী, জামা কাপড় পরে কত হায়নার দল ঘুরে বেড়ায় এখানে, যেখানে বিনা স্বার্থে মানুষ আজ মানুষের সঙ্গে কথাটুকুও বলে না, সেখানে তুই একটা ছোট্ট মেয়ে, কি করে থাকবি তুই? কিন্তু ও কিছুই বুঝল না। মা মারা যাওয়ার পর ফান্ড থেকে লাখখানেক টাকা পেয়েছিল, সেই টাকার গরম দেখিয়ে ও চলে গেল। এখন কোথায় আছে, কেমন আছে, সেই খবর আর কেউ জানে না। কারোর সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। আর যে বাড়িতে ওরা ভাড়া থাকতো সেটাও এখন ঠিকই আছে,
কারণ ও চলে যাওয়ার পর বাড়িওয়ালা পুরোহিত ডেকে ওই ঘরে যজ্ঞ করে পুজো দিয়েছিলেন। তারপর থেকে আবারও সব আগের মতোই স্বাভাবিক হয়ে যায়। এখন আর কিছু শোনা যায় না, আর কোনো উপদ্রব ওই বাড়িতে হয় না। তো বন্ধুরা, এই একটাই ঘটনা রাখলাম আজ, কারণ তোমাদের বললাম যে আমার শরীরটা ঠিক নেই, একটু রেস্টের প্রয়োজন। নেক্সট এপিসোডে আবারও দেখা হবে জমজমাট কিছু সত্যি ঘটনা নিয়ে। যেতে যেতে শুধু বলে যাই, মানুষকে তার কর্মফল কিন্তু ভোগ করতেই হয়। গীতায় সে কথা বর্ণিত আছে। ভদ্রমহিলাটি যে কর্ম করেছিলেন তার ফল তিনি ভোগ করছেন, শান্তি পাচ্ছেন না। কিন্তু ওনার মেয়েটি যদি ওনার কাজকর্ম অন্তত ঠিক মতো করত, অনিয়ম অনাচার না করত, তাতে কিছুটা হলেও হয়তো উনি শান্তি পেতেন। যদিও এটাও মানুষের কর্মফল। মানুষ মারা যাওয়ার পর তার শান্তি বিধান ঠিক মতো হবে কিনা সেটাও তার কর্মের উপরেই নির্ভর করে। তবে আমরা আমাদের তরফ থেকে ঈশ্বরের কাছে ওনার আত্মার শান্তি কামনা করি। ঈশ্বর ওনার আত্মাকে শান্তি দিন। তো বন্ধুরা, তোমরাও যদি তোমাদের জানা এমন ঘটনা এখানে শেয়ার করতে চাও, ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস মেসেজ করে। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে মনীষা কাকিমা লিখেছেন, শুভ সরস্বতী পুজো, ভালো থেকো অমিত। পূজা দাস লিখেছে, ঘটনাগুলো খুবই সুন্দর, তবুও বলবো সেই যে ঘটনাটা বললে সেটা বেশি ভালো লাগলো। অমিতা জেঠিমা লিখেছেন, আমি এসে গেছি ঘটনা শুনতে, জানি দারুণ হবে। মৌসুমী মুখার্জি লিখেছে, ঘটনার অপেক্ষায় ছিলাম ভাই, তোমার বলা ঘটনাগুলো খুবই সুন্দর, ভালো থেকো ভাই। আশিস কুমার দে লিখেছে, অমিতদা, 3টে ঘটনায় খুব সুন্দর লাগলো। সুদেশা সিংহা রয় লিখেছেন, ভালো লাগলো সব ঘটনাই। সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা জানাই অমিত তোমাকে ও অলৌকিক চ্যানেলকে। এছাড়াও আরো কমেন্ট করেছ মমতা মণ্ডল, চন্দন, সোমা মুখার্জি, অর্কপ্রভ নস্কর, অভি স্টুডিও, পূজা দাস, মিঠুন পাল, রূপসী গাঙ্গুলি, TN তিরুম, বেঙ্গলি 676, জয়া বণিক, মাধবী দাস, গীতাদি, স্বপ্না বাজাল সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।